হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের জি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে মুখ্য আঞ্চলিক সংগঠন, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে। ঠিক আছে, তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ে টোটাল তিনটি কিন্তু আঞ্চলিক সংগঠনের সম্পর্কে তোমাদের পড়তে হবে। একটা ইউরোপীয় ইউনিয়ন, একটা সার্ক, একটা আসিয়ান। ঠিক আছে, এই তিনটির মধ্যে আজকে একটি আলোচনা করব, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কতগুলি দেশ আছে মনে রাখবে যে এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে টোটাল 27টি কিন্তু দেশ আছে। ঠিক আছে, আর এই যে ইউরোপীয় ইউনিয়ন এটা একটা আর কি রাজনৈতিক এবং অর্থনৈতিক কিন্তু একটা সংগঠন। ঠিক আছে, এটা কিন্তু কোনো সামরিক একটা সংগঠন নয়। যেমন ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেই যে ন্যাটো ছিল সেটা একটা কি ছিল, যে সেটা একটা সামরিক জোট ছিল। কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়ন এটা কেন প্রতিষ্ঠা হয় এটা আজকে আলোচনা করব। ঠিক আছে, মোট কথা আজকে এই ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব, কিভাবে এই ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হলো এই সংগঠনটির, এটা আলোচনা করব। আর এই যে ইউরোপীয় ইউনিয়ন এর কিন্তু 28টি সদস্য দেশ ছিল, কিন্তু 2020 সালে একটি দেশ চলে যায়। ঠিক আছে, এখন 27টি আছে, সেটা হচ্ছে ব্রিটেন। তাহলে সেটাকে বলা হয় ব্রেক্সিট, সেটাও আলোচনা করব। তারপরে এই ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য কি, এর গঠন কি, ইউরোপীয় ইউনিয়নের সাফল্য, সমস্ত কিছু আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি একটু লম্বা হতে পারে, একটু বড় হতে পারে, তা তোমরা কিন্তু একদিনে না পারো 2 দিনে 3 দিনে ক্লাসটি দাও শেষ করবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসটি। দেখো, প্রথমে দেখো যে ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব কীভাবে হয়। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এর ফলে কিন্তু ইউরোপে অনেক ধ্বংস হয়, বিশ্বের মধ্যেই অনেক ধ্বংস। ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে দেশগুলি একদম পিছিয়ে পড়ে। তারপরে ইউরোপের যে দেশগুলি ছিল সেই ইউরোপের দেশগুলি আর কি তারা নিজেরা একত্রিত হয়ে তাদের যে অর্থনৈতিক পুনর্গঠন তার জন্য কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন গঠন করে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে ইউরোপীয় ইউনিয়নের কিন্তু আর কি সবার শেষে 1992 সালে কিন্তু একটা ট্রিটি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে মাস্ট্রিক্ট ট্রিটি বা মাস্ট্রিক্ট চুক্তি। এর মাধ্যমেই কিন্তু তারপরে এই ইউরোপীয় ইউনিয়ন আর কি এই যে আঞ্চলিক সংগঠনটা এটার প্রকাশ ঘটে, কিন্তু আস্তে আস্তে এটা ইউরোপীয় ইউনিয়নে রূপান্তরিত হয়। তাহলে প্রথম থেকে দেখব যে সবার প্রথমে আমি তোমাদের থার্ড সেমিস্টারে পড়িয়েছিলাম যে মার্শাল পরিকল্পনা বা মার্শাল প্ল্যান, সেটা কিন্তু আমেরিকার দ্বারা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা কিন্তু করা হয়েছিল। কিসের জন্য? যে ঠান্ডা যুদ্ধ চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, 1939 সাল থেকে 1945 সালের মধ্যে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। তারপরে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত চলে ঠান্ডা যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার। তাহলে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র একটা পুঁজিবাদী দেশ ছিল আর সোভিয়েত ইউনিয়ন একটা সমাজতান্ত্রিক দেশ ছিল। তাহলে তাদের যে মতাদর্শ সেটা ছিল ভিন্ন, আর তারা নিজেদের যে প্রভাব সেটা সারা বিশ্বে আর কি প্রভাব স্থাপিত করতে চেয়েছিল। তাহলে তখন সমাজতান্ত্রিক যে মতাদর্শ তার প্রভাবটা যাতে ইউরোপের দেশগুলিতে না পড়ে, পশ্চিম ইউরোপের দেশগুলিতে না পড়ে, তার জন্য কিন্তু আমেরিকা কি করে, যে ইউরোপের দেশগুলিকে একটা আর্থিক দিক থেকে সহায়তা করে, সেটার নামই কিন্তু মার্শাল প্ল্যান। তাহলে মার্শাল প্ল্যান কার দ্বারা করা হয়? আমেরিকার দ্বারা। মার্শাল প্ল্যান আমেরিকার দ্বারা আর কি ইউরোপের দেশগুলিকে সহায়তা প্রদান করা হয়। তাহলে এর দ্বারা কি হবে, যে ইউরোপের দেশগুলিতে সোভিয়েতের যে প্রভাব সেটা পড়বে না। তাহলে এই যে মার্শাল প্ল্যান সেটাকে কার্যকর করার জন্য একটা সংস্থা গঠন করা হয়, সেটাই হচ্ছে এই OEEC, যেটার ফুল ফর্মটা মনে রাখবে যে অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, OEEC, অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন, আর এটাকে বাংলায় বললে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। তাহলে এই যে এটা কবে গঠন করা হয়? 1948 সালে। আমি কিন্তু মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কত সালে? আমি পড়িয়েছিলাম থার্ড সেমিস্টারে যে 1948 সালে, তাই না? তাহলে এই 1948 সালেই এই মার্শাল প্ল্যানটাকে ভালোভাবে কার্যকর করার জন্য, অর্থাৎ পশ্চিম ইউরোপের দেশগুলিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে অর্থনৈতিক দিক থেকে একদম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল দেশগুলি, তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু এই মার্শাল পরিকল্পনা দেওয়া হয়। আর সেই মার্শাল প্ল্যানটাকে ভালোভাবে কার্যকর করার জন্য এই OEEC অর্থাৎ ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা স্থাপন করা হয়। ঠিক আছে, ইউরোপীয় দেশগুলিকে নিয়ে। ঠিক আছে, তারপরে 1949 সালে গঠন করা হয় ইউরোপীয় পরিষদ বা কাউন্সিল অফ ইউরোপ। এই যে ইউরোপীয় পরিষদ এর যে প্রথম ভাবনাটা কার মাথায় আসে?
ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, তার মস্তিষ্কে প্রথম এটা আসে যে ইউরোপের যে দেশগুলি আছে তাদের মধ্যে যাতে সংহতি স্থাপিত হয়, তাদের মধ্যে যাতে একটা ঐক্যবোধ গড়ে ওঠে, আর তার দ্বারা কী হবে যে অর্থনৈতিক একটা সহযোগিতার মাধ্যমে ইউরোপের যাতে উন্নতি ঘটে, তার জন্য কিন্তু উইনস্টন চার্চিল, ঠিক আছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী এই ইউরোপীয় পরিষদ গঠনের কথা বলেছিল। তারপরে কিন্তু এই 1949 সালে এই কাউন্সিল অফ ইউরোপ বা এই ইউরোপীয় পরিষদ গঠিত হয়, আর যার মূল লক্ষ্য ছিল যে ইউরোপের দেশগুলির মধ্যে ঐক্য স্থাপিত করা, ঠিক আছে, রাজনৈতিক দিক থেকে ঐক্যতা আরও বাড়ানো, ঠিক আছে। তারপরে 1951 সাল আসে, আর তখন গঠিত হয় ইউরোপীয় কয়লা ও ইস্পাত সংস্থা, অর্থাৎ ইসিএসই, অর্থাৎ ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, ঠিক আছে। এই ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি এর যে ধারণা, এটার প্রথম কার মাথায় আসে? এটা আসে রবার্ট শুম্যান, ফরাসি প্রধানমন্ত্রী রবার্ট শুম্যান ছিল, তিনি প্রথম বলে, তার পরিকল্পনা মাফিকই কিন্তু এই ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠন করা হয় ইউরোপের দেশে, ঠিক আছে। টোটাল 6টি দেশ মিলে কিন্তু এটা গঠন করে, ঠিক আছে, ইউরোপীয় কয়লা ও ইস্পাত সংস্থা। আর কি ইউরোপের যে দেশগুলি ছিল সেখানের মধ্যে যে জার্মানি ছিল, ফ্রান্স ছিল, সেখানের মধ্যে যে কয়লা খনিগুলি ছিল, কয়লা ইস্পাত, তার যে মূল্য নির্ধারণ সেটা কিন্তু এই সংস্থা করতো, ঠিক আছে। এই ইউরোপীয় কয়লা ও ইস্পাত সংস্থা এরই কিন্তু কাজ ছিল যে ইউরোপের যে 6টি দেশ মিলে এটা গঠন করেছিল, সেখানে কয়লা ইস্পাতের মূল্য নির্ধারণ করা, আর কেউ যদি কোনো দেশ যদি সেই আইন বা সেই নিয়ম লঙ্ঘন করে তাকে শাস্তি প্রদান করা ছিল এর কাজ। নেক্সট আসে রোম চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোম চুক্তি স্বাক্ষরিত হয় 1957 সালে। কোথায়? রোম হচ্ছে ইটালির রাজধানী, তোমরা জানো ইটালি একটি দেশ, ইউরোপের দেশ, তার রাজধানী হচ্ছে রোম। তাহলে সেই রাজধানীতে রোমে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটাকে বলা হয় রোম চুক্তি, ট্রিটি অফ রোম। তাহলে সেখানে গঠন করা হয় ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী অর্থাৎ ইইসি, আর ইউরাটম অর্থাৎ ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি, ঠিক আছে। তাহলে ইটালির রাজধানী রোমে 1957 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটাকে বলা হয় রোম চুক্তি, আর তার দ্বারা ইইসি অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, আরটা ইউরাটম অর্থাৎ ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি। তাহলে এর দ্বারা কি করা হয় যে ইউরোপের যেই দেশগুলি এর সদস্য তাদের মধ্যে একটা কমন মার্কেট ক্রিয়েট করা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট ট্যারিফ স্থাপন করা হয়, যে এক দেশ থেকে অন্য দেশে যদি কোনো বাণিজ্য চলে তার সেটা কিন্তু একটা নির্দিষ্ট ট্যারিফের মূল্য নির্ধারণ করা হয়। ধরো এখানের মধ্যে অনেকগুলি দেশ আছে, ইউরোপের মধ্যে অনেকগুলি দেশ আছে, তাহলে এই দেশ থেকে যদি কোনো সামগ্রী বিক্রি হয় এই দেশে, তাহলে এই দেশ ধরো কোনো জিনিসের ওপরে এক্স টাকা ট্যাক্স বসাবে, তাহলে ঠিক তেমনই এই দেশ থেকে যদি এই দেশে যায় তাহলে ঠিক এক্স পরিমাণ ট্যাক্সই কিন্তু বসাবে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা, ঠিক আছে, কোনো ডিফারেন্স থাকবে না। অর্থাৎ একটা ইউরোপের দেশগুলির মধ্যে একটা কমন মার্কেট ক্রিয়েট করা হয়, ঠিক আছে। এর ফলে কিন্তু এই সদস্য রাষ্ট্রগুলির সুবিধা অনেক হয়েছে, যেমন এক দেশের মানুষ অন্য দেশে যেতে পারে, কোনো রকম ভিসা পাসপোর্টের প্রয়োজনই হয় না, ঠিক আছে, শুধুমাত্র আইডেন্টি কার্ড দেখালেই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে, ঠিক আছে। তুমি ফ্রান্সে আছো, তুমি যদি এখন ইটালিতে যাও তাহলে কিন্তু তোমার কোনো ভিসা দরকার হবে না, কিসের জন্য? কারণ তুমি ইউরোপীয় ইউনিয়নের একজন সদস্য, ঠিক আছে। তাহলে সেই জন্য কিন্তু এটা করা হয়। এখানের মধ্যে কিন্তু কমন মার্কেট, এক মানুষ এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে মানুষের গমনাগমন ঘটে, কোনো রকম ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না, ঠিক আছে। এরপরে আসে 1965 সাল, তখন আরেকটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে মিলন চুক্তি বা ইংরেজিতে বলা হয় মার্জার ট্রিটি, ঠিক আছে, মার্জার বা মিলন। তাহলে এই চুক্তিতে কি করা হয় যে এই যে 3টি সংস্থা ছিল, ইসিএসসি অর্থাৎ ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, এই সংস্থাটি, তারপরে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী অর্থাৎ ইইসি এবং ইউরাটম, এই যে 3টি সংস্থা, ঠিক আছে, এই 3 নম্বর পয়েন্টের আর এই 4 নম্বর পয়েন্টের একটা আর এই দুটো, তাহলে এই 3টা মিলিত হয়ে একটা কমন সংস্থা গঠন করা হয়, সেটাকে বলা হয় ইউরোপীয় গোষ্ঠী অর্থাৎ ইউরোপিয়ান কমিউনিটি। তাহলে এটাকেই বলা হয় মিলন চুক্তি, অর্থাৎ 3টিকে মিলিয়ে একটা সংগঠন গঠন করা হয়, সেটাই হচ্ছে মিলন চুক্তি বা মার্জার ট্রিটি, ঠিক আছে। কত সালে কি চুক্তিটা সম্পাদন করা হয়? 1965 সালে, মনে রাখবে। তাহলে 1965 সালে মিলন চুক্তি কোথায় কি সম্পাদন করা হয় এটা মনে রাখবে, যে মিলন চুক্তি স্বাক্ষরিত হয় বেলজিয়ামের ব্রাসেলস,
বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাজেলস, তাহলে সেই ব্রাজেলসে কিন্তু এই মিলন চুক্তি স্বাক্ষরিত হয়। আর তার দ্বারা 3টি প্রতিষ্ঠানকে বা 3টি এই সংস্থাকে মিলিত করে আর কি এই ইউরোপীয় গোষ্ঠী স্থাপন করা হয়, ঠিক আছে। আর যার দ্বারা কি হবে, যে 3টা আলাদা আলাদা কি ছিল, সংস্থা ছিল, তাহলে এর মধ্যে যে প্রশাসনিক কাজ অনেক জটিলতার সৃষ্টি হয়, তার জন্য একটা সংস্থা করে দিয়েছে। এর জন্য সেই যে প্রশাসনিক কাজের যে জটিলতা সেটা কিন্তু এখন খুব কম হবে, তার জন্য এটা করা হয়। তারপরে লাস্ট মাস্ট্রিক্ট চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতেই পারে যে মাস্ট্রিক্ট চুক্তি কি বা মাস্ট্রিক্ট চুক্তি সম্পর্কে যা জানো লেখো, ঠিক আছে, 2 মার্কসের আসতে পারে। আর মিলন চুক্তি এটা সম্পর্কেও কিন্তু 2 মার্কসের আসতে পারে, ঠিক আছে। আর 4 মার্কসের আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমি 5টি পয়েন্ট দিয়ে নোটটা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মাস্ট্রিক্ট চুক্তিটা কি, যে নেদারল্যান্ডস একটা দেশ, তোমরা জানো সেই নেদারল্যান্ডসেরই একটা শহরের নাম ছিল মাস্ট্রিক্ট। তাহলে সেই শহরেই কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয় কত সালে, 1992 সালে। তার জন্য সেই চুক্তিটার নাম হচ্ছে মাস্ট্রিক্ট চুক্তি, ঠিক আছে। নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট নামক শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয় 1992 সালে, তার জন্য এই চুক্তির নাম হয় মাস্ট্রিক্ট চুক্তি। আর এই চুক্তির দ্বারা কি করা হয়, যে এই যে ইউরোপীয় গোষ্ঠী এটাই কিন্তু এই চুক্তির দ্বারা তারপরে ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয়, ঠিক আছে। আর তার দ্বারা ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ ঘটে, আত্মপ্রকাশ ঘটে, বোঝা গেল। আর এই মাস্ট্রিক্ট চুক্তিতেই বলা হয় বা এই চুক্তিতে কয়েকটা দিক আছে, সেটা হলো একটা নির্দিষ্ট, ঠিক আছে, অভিন্ন মুদ্রা আর কি করা হয়, সেটা হচ্ছে ইউরো। ইউরোপীয় দেশগুলির জন্য অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের জন্য একটা মাত্র অভিন্ন মুদ্রা চালু করা হয়, সেটা হচ্ছে ইউরো, ঠিক আছে। ভারতের যেমন রুপি আছে, আমেরিকার যেমন ডলার আছে, সেরকম এই ইউরোপীয় ইউনিয়নের একটা সিঙ্গেল কারেন্সি থাকবে, সেটা হচ্ছে ইউরো, বোঝা গেল। তাহলে এটা কিন্তু এখানে করা হয় এবং একটা নির্দিষ্ট বিদেশ নীতি আর প্রতিরক্ষা বিষয়েও এখানে বলা হয়। তাহলে এই হয়ে গেল ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব, কীভাবে এই ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব হলো। এবার আলোচনা করব যে এই ইউরোপীয় ইউনিয়ন যে ছিল এর সদস্য সংখ্যা ছিল 28, কিন্তু বর্তমানে আছে 27। কিসের জন্য, যে 2020 সালে ব্রিটেন কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায়, যাকে বলা হয় ব্রেক্সিট, তার সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এগুলি মুছে দিচ্ছি। তাহলে এখন দেখো যে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে যে ব্রিটেন, সেই ব্রিটেন কিন্তু বেরিয়ে যায় 2020 সালে, ঠিক আছে। 2020 সালে কিন্তু এই ব্রিটেন থেকে আর কি ব্রিটেন এই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। আর তার আগে 2016 সালে কিন্তু একটা গণভোট হয় সেই ব্রিটেনে। আর সেই ব্রিটেনে গণভোট করা হয় যে ব্রিটেনের যে জনগণ তাদেরকে এই অধিকার দেওয়া হয় যে তারা ভোট করবে যে তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চায় নাকি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চায়, ঠিক আছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থাকতে চায় নাকি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চায়, তার জন্য কিন্তু 2016 সালে ব্রিটেনে একটা গণভোট হয়। আর সেই ব্রিটেনের গণভোটে 52% কিন্তু লোক পক্ষে ভোট দেয় যে ব্রিটেন আর কি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাক, তার পক্ষে 52% মানুষ ভোট দেয়। আর 48% মানুষ ভোট দেয় যে তারা ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায়, ঠিক আছে। কিন্তু যেহেতু মেজরিটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়, তার জন্য কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে 2020 সালে 2016 সালের পরে 2020 সালে কিন্তু বেরিয়ে যায় এই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন। এটাকেই নাম দেওয়া হয় ব্রেক্সিট, ঠিক আছে, ব্রেক্সিট, ঠিক আছে, ব্রেক্সিট নাম দেওয়া হয়। আর ব্রেক্সিটের কারণ কি, যে কিসের জন্য এই ইউরোপীয় ইউনিয়ন থেকে এই ব্রিটেন বেরিয়ে গেল, ঠিক আছে। আগে 28টি দেশ ছিল ইউরোপীয় ইউনিয়নে, কিন্তু এখন বর্তমানে 27টি দেশ আছে। তাহলে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন কেন বেরিয়ে গেল, এর কিন্তু কারণ আসতে পারে, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে এমনভাবে কোশ্চেন যে ব্রেক্সিটের কারণ লেখো বা ব্রেক্সিট কি বা ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় তার দুটি কারণ লেখো, ঠিক আছে। তাহলে 1 নম্বর কারণ তো এটা যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যদি ব্রিটেন থাকে তাহলে ইউরোপীয় ইউনিয়ন যে নিয়মকানুন ইউরোপীয় ইউনিয়নের যে নিয়মকানুন সেটা ব্রিটেনকে মেনে চলতে হবে। আর সেটা ব্রিটেন মানতে রাজি নয়, কারণ ব্রিটেনের এখানে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা আর কি ব্রিটেন মনে করে যে তার সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে না, সে স্বাধীনভাবে আইন কানুন প্রণয়ন করতে পারছে না, ঠিক আছে। আর কি ইউরোপীয় ইউনিয়নের যে নিয়মকানুন আইন কানুন তার সঙ্গে ব্রিটেন তার সমতা খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। এর জন্য কিন্তু বেরিয়ে যায়
আর একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনেক রাষ্ট্র আছে, আগে 28টি রাষ্ট্র ছিল। তাহলে সেই 28টি রাষ্ট্রের মধ্যে এমন হতো যে এক দেশ থেকে অন্য দেশে যদি কোনো মানুষ যেত তার জন্য কোনো ভিসা দরকার ছিল না। তার জন্য কিন্তু বেশিরভাগ মানুষ ব্রিটেনে চলে যেত অভিবাসিত হয়ে, কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য, শিক্ষার জন্য। ঠিক আছে, এর জন্য কি হয় যে ব্রিটেনে কিন্তু অনেক চাপ বেড়ে যায়। ঠিক আছে, অর্থনৈতিক অনেক প্রেশার পড়ে যায় ব্রিটেনের উপরে। তাহলে এটা কিন্তু একটা কারণ ছিল যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। আর ইউরোপীয় ইউনিয়ন এটা একটা প্রতিষ্ঠান, এটা যে চলবে তার জন্য কিন্তু 28টি সদস্য রাষ্ট্রেরই আগে অর্থ প্রদান করতে হতো, এক একটা দেশ অর্থ প্রদান করতো। তাহলে ব্রিটেন সেটা দিতে রাজি ছিল না। ঠিক আছে, তাহলে এই যে কারণগুলি বললাম তার জন্য কিন্তু ব্রিটেন বেরিয়ে যায়। 1 নম্বর যে ইউরোপীয় ইউনিয়নের যে নিয়মকানুন সেটা মানতে রাজি নয়, যার আর কি নিজের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যাতে বজায় থাকে তার জন্য সে বেরিয়ে যায়। 2 নম্বর অত্যাধিক পরিমাণে অভিবাসন ঘটছে ব্রিটেনে, তার জন্য অর্থনৈতিক চাপ বাড়ছে, কর্মসংস্থানের অভাব দেখা যাচ্ছে ব্রিটেনে। অন্য জায়গার মানুষেরা এসে ব্রিটেনের চাকরি নিয়ে নিচ্ছে, কর্মসংস্থান থাকছে না সেখানের মধ্যে। তাহলে এটা একটা কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে অনেক টাকা দিতে হয়, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য, সেটা দিতে রাজি ছিল না। হয়ে গেল তাহলে ব্রিটেনের কি ব্রেক্সিটের কারণ। এবার দেখো যে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য, এটা কিন্তু 4 মার্কসের কোশ্চেন আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য লেখো সংক্ষেপে। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে যে ইউরোপের শান্তি, ঠিক আছে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মূল উদ্দেশ্য। দেখো ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবই এর জন্যই হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এই যুদ্ধে কিন্তু ইউরোপে আর কি অর্থনৈতিক দিক থেকে ইউরোপ একদম ধ্বংস হয়ে যায়, অনেক পিছিয়ে যায়। তাহলে সেই জন্য অর্থনৈতিক পুনর্গঠনের জন্য কিন্তু প্রথমে মার্শাল প্ল্যান তো দেওয়া হয় আমেরিকার দ্বারা, এবং তারাও ইউরোপের দেশগুলি একত্রিত হয়ে এই ইউরোপীয় ইউনিয়ন গঠন করে, আর যার দ্বারা ইউরোপে যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় এটা তার উদ্দেশ্য ছিল। নেক্সট হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন ও সংহতি সৃষ্টি। তাহলে একটা কমন মার্কেট, মুক্ত বাণিজ্য আর কি মুক্ত বাজার ব্যবস্থা প্রচলন করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। প্রত্যেকটা দেশ এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্য করে। ঠিক আছে, একটা নির্দিষ্ট আর কি মূল্য নির্ধারণ করা থাকে, ট্যাক্স বসানো থাকে। এক দেশ থেকে অন্য দেশে যদি কোনো জিনিস বাণিজ্য চলে তার জন্য কোনো ভিন্ন ভিন্ন ট্যাক্স বসানো নেই, একটা নির্দিষ্ট, সব দেশেরই একই সমান। তাহলে এই যে অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং সংহতি সৃষ্টির জন্য কিন্তু এই মুক্তবাজার অর্থনীতি স্থাপন করা হয়েছে, এবং একটা নির্দিষ্ট কারেন্সি যেটা ইউরো সেটা কিন্তু চালু করা হয়েছে। নেক্সট হচ্ছে যে রাজনৈতিক ঐক্য ও সহযোগিতা সৃষ্টি। তাহলে ইউরোপীয় ইউনিয়নের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে রাজনৈতিক ঐক্য সৃষ্টি করা। সেই যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলি তাদের মধ্যে যাতে ঐক্য গড়ে ওঠে, ঠিক আছে, তার জন্য, এবং যাতে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সহযোগিতা করে সবসময়, তার জন্য কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়েছে। লাস্ট হচ্ছে যে ইউরোপীয় নাগরিকত্ব প্রবর্তন। তাহলে ইউরোপীয় নাগরিকত্ব যে প্রবর্তন হয়, দেখো এই যে ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে বর্তমানে 27টি দেশ আছে। তাহলে সেখানে কিন্তু সেই যে সিটিজেনরা, নাগরিকরা, ধরো ইটালির একজন লোক বা ফ্রান্সের একজন লোক আছে, সেই ইউরোপীয় ইউনিয়নের একটি দেশে থাকে, তাহলে তারা কিন্তু একটা দেশ থেকে অন্য দেশে গেলে কোনো ভিসার প্রয়োজন হয় না, কারণ সে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশে থাকে। আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও কিন্তু যে নির্বাচন হয়, একটু পরে গঠনটা আলোচনা করবো, সেখানে বুঝতে পারবে যে ইউরোপীয় পার্লামেন্ট আছে। আর সেই ইউরোপীয়, ঠিক আছে, এই ইউরোপীয় ইউনিয়ন যে আছে না, এই যে প্রতিষ্ঠানটা আছে, এরও কিন্তু পার্লামেন্ট আছে। যেমন একটা দেশে পার্লামেন্ট থাকে যেখানে আইন প্রণয়ন করা হয়, ঠিক তেমন এই 27টি দেশ মিলে যে এই সংগঠনটা গঠন করা হয়েছে, এরও কিন্তু পার্লামেন্ট আছে, যেটাকে বলা হয় ইউরোপিয়ান পার্লামেন্ট। আর সেখানেও কিন্তু এই 27টি দেশ থেকে কিন্তু প্রতিনিধিরা যায়, আর সেখানের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য, অর্থাৎ সেই 27টি দেশের জন্য কিন্তু আইন কানুন প্রণয়ন করে থাকে। তাহলে এই সদস্যরাও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যে থাকে। তাহলে এই ইউরোপীয় নাগরিকত্ব প্রবর্তনের মাধ্যমেও কিন্তু কী করা হয়েছে যে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে মানুষ সহজে যেতে পারে, ঠিক আছে, শিক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য। তার দ্বারা কিন্তু আর কি ইউরোপের মধ্যে একটা সহযোগিতামূলক, ঠিক আছে, এবং একটা ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে বলতে পারো। ঠিক আছে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের এই 4টি উদ্দেশ্য বললাম, যে ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন ও সংহতি সৃষ্টি, রাজনৈতিক ঐক্য ও সহযোগিতা সৃষ্টি, আর ইউরোপীয় নাগরিকত্ব প্রবর্তন। তাহলে এই 4টি উদ্দেশ্য তোমাদের এই অধ্যায় থেকে 4 নম্বরই কোশ্চেন আসবে, আর 2 মার্কসের। ঠিক আছে,
4 আর 2 মার্কসের, তার জন্য আমি 4টি পয়েন্ট করে লিখে দিচ্ছি, আর নোটটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর তোমরা যদি এখনও পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকো, তোমরা কিন্তু দেখো আর কি ডেসক্রিপশনে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু আমাকে মেসেজ করবে যে আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই, ঠিক আছে। তাহলে এখন দেখো আলোচনা করব যে এই ইউরোপীয় ইউনিয়নের গঠন সম্পর্কে, ঠিক আছে, আর কি অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি এই ইউরোপীয় ইউনিয়নের। এখন দেখো যে এই ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো বা গঠন কীরকম, যে এই ইউরোপীয় ইউনিয়ন কোন কোন প্রতিষ্ঠান নিয়ে গঠিত, কারণ এত বড় একটা প্রতিষ্ঠান বা সংস্থা বলতে পারো, এটা পরিচালনা করার জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই প্রতিষ্ঠান সেই কাজ সম্পাদন করবে। যেমন তোমরা পড়েছিলে সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশন, তার 6টি বিভাগ আছে, আর প্রত্যেক বিভাগের আলাদা আলাদা কাজ। ঠিক তেমনই ইউরোপীয় ইউনিয়ন এটা একটা সংস্থা বা প্রতিষ্ঠান, যার মধ্যে কিন্তু এই 60টি মূল প্রতিষ্ঠান আছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইউরোপীয় কমিশন। তাহলে এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিন্তু ইউরোপীয় কমিশন থাকে, আর এই ইউরোপীয় কমিশনের কাজ হচ্ছে যে আইন নীতি প্রণয়ন করা, নীতি আর কি আইন বাস্তবায়ন করা, এটা হচ্ছে এই ইউরোপীয় কমিশনের কাজ। যেমন একটা দেশের মধ্যে যেমন ক্যাবিনেট মন্ত্রী থাকে, ঠিক আছে, যেমন প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী, সব থেকে গুরুত্বপূর্ণ যে মন্ত্রীরা, ঠিক তেমনই হচ্ছে এই ইউরোপীয় কমিশন। এর সদস্য হচ্ছে আর কি 27টি রাষ্ট্র, ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র 27টি, তাহলে প্রত্যেক রাষ্ট্রের কিন্তু আর কি সদস্য, অর্থাৎ 27 জন সদস্য মিলে কিন্তু এই ইউরোপীয় কমিশন গঠিত। আর এর কাজ হচ্ছে যে আইন নীতি প্রণয়ন করা, নীতি বাস্তবায়ন করা, ঠিক আছে। সব থেকে আর কি গুরুত্বপূর্ণ যেই বিভাগটা, সেটাই হচ্ছে এই ইউরোপীয় কমিশন, ঠিক আছে। যেমন ভারতের সরকার থাকে হেড, ঠিক তেমনই ইউরোপীয় ইউনিয়নের হেড বলতে পারো, যে প্রশাসনিক কার্যাবলী আর কি পরিচালনা করে, সেই হচ্ছে এখানে ইউরোপীয় কমিশন, এই প্রতিষ্ঠানটা। নেক্সট হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। যেমন একটা দেশের মধ্যে পার্লামেন্ট থাকে, যেমন ভারতের পার্লামেন্ট আছে। পার্লামেন্টের কাজ কি, যে আইন প্রণয়ন করা, নতুন নতুন আইন প্রণয়ন করে পার্লামেন্ট, যেটাকে বলা হয় আইনসভা। ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ঠিক তেমনই ইউরোপীয় ইউনিয়ন, এই যে একটা সংগঠন বা সংস্থা বলতে পারো, এরও কিন্তু একটা পার্লামেন্ট আছে। আর সেই পার্লামেন্ট সেই 27টি রাষ্ট্রের জন্য, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সমস্ত রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করে থাকে। আর এই যে পার্লামেন্ট, ইউরোপীয় পার্লামেন্ট, এর বর্তমানে সদস্য সংখ্যা আছে 720 জন। যেমন ভারতের পার্লামেন্টের অর্থাৎ আইনসভার 2টি কক্ষ আছে, একটা লোকসভা, একটা রাজ্যসভা। লোকসভাতে বর্তমানে 543 জন সদস্য আছে। ঠিক তেমন এই ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে 720 জন সদস্য আছে, ঠিক আছে, এটাই বলে রাখলাম। তাহলে এই যেমন ভারতের পার্লামেন্টের লোকসভার যে সদস্য, তাদেরকে বলা হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ সাংসদ। ঠিক তেমন এই ইউরোপীয় ইউনিয়নের এই যে ইউরোপীয় পার্লামেন্ট আছে, তার মধ্যে বর্তমানে 720 জন সদস্য আছে, ঠিক আছে, তারা মিলে আইন প্রণয়ন করে। নেক্সট হচ্ছে যে ইউরোপীয় কাউন্সিল। এই ইউরোপীয় কাউন্সিল কাদের নিয়ে গঠিত, যে ইউরোপীয় কাউন্সিল একটা 27টি দেশ যে আছে এই ইউরোপীয় ইউনিয়নে, তাদের যে হেড থাকে না, হেড বলতে সরকারের প্রধান। যেমন ভারতের সরকারের প্রধান কে হতে পারে, প্রধানমন্ত্রী। আমেরিকার সরকারের প্রধান কে, রাষ্ট্রপতি, ঠিক আছে। সব দেশে কিন্তু প্রধানমন্ত্রী প্রধান না, অনেক দেশে রাষ্ট্রপতি প্রধান, যেমন আমেরিকাতে রাষ্ট্রপতি প্রধান। তাহলে সেই যে একটা দেশের যে হেড, সেই 27টি দেশের হেড মিলে কিন্তু এই ইউরোপীয় কাউন্সিল গঠিত হয়। তার মধ্যে ইউরোপীয় কমিশনের সভাপতি থাকে, ইউরোপীয় পরিষদের সভাপতি থাকে, ঠিক আছে, তারা মিলে এই ইউরোপীয় কাউন্সিল আর কি গঠন করে থাকে। আর তাদেরও অনেক কার্যাবলী আছে, ঠিক আছে, তারাও নীতি নির্ধারণ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল। এই ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল আর ইউরোপীয় কাউন্সিল দুটো কিন্তু এক না, ঠিক আছে, আলাদা। কিন্তু ইউরোপীয় কাউন্সিল আলাদা আর ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল আলাদা, ঠিক আছে। এখানে রাষ্ট্রের হেড থাকে প্লাস কমিশনের সভাপতি এবং ইউরোপীয় পরিষদের সভাপতি। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে কাউন্সিল, এই কাউন্সিল কাদের নিয়ে গঠিত হয়, এই কাউন্সিল গঠিত হয় প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের একজন করে মন্ত্রীকে নিয়ে, ঠিক আছে। 27টি দেশ আছে ইউরোপীয় ইউনিয়নে, তাহলে প্রত্যেকটি দেশের একজন করে মন্ত্রী কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সদস্য হবে। কীভাবে, ধরো যদি পরিবেশ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হবে, তাহলে প্রত্যেকটি রাষ্ট্রের পরিবেশ মন্ত্রী এখানে আসবে এবং আলোচনা করবে। ধরো কৃষি সম্পর্কে কোনো কিছু আলোচনা হবে, তাহলে প্রত্যেকটি অর্থাৎ 27টি দেশের কৃষিমন্ত্রী এখানে আসবে, তারা আলোচনা করবে। বা ধরো অর্থনৈতিক বলো,
তাহলে অর্থনৈতিক বিষয়ে আলোচনা হলে 27টি দেশেরই অর্থমন্ত্রী আসবে, তারপরে কিন্তু তারা এখানে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল গঠন করবে, তারা আলোচনা করবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো যে এখানে কিন্তু আমি যখন নোট তৈরি করেছি সেখানে কিন্তু আমি এই 4টি পয়েন্ট দিয়ে নোট তৈরি করে দিয়েছি, কারণ তোমাদের এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে আর 2 নম্বরের। তাহলে কিন্তু পরীক্ষায় যদি আসে যে ইউরোপীয় ইউনিয়নের গঠন আলোচনা করো, তখন কিন্তু তোমরা এই 60টি পয়েন্টই দিয়ে লিখলে কিন্তু টাইম চলে যাবে, তোমাদের এই লিখতেই সময় চলে যাবে। তার জন্য কিন্তু আমি এই 4টি পয়েন্ট দিয়ে বিস্তারিত লিখে তারপরে এটা একটু সংক্ষেপে লিখে দিলেই তোমাদের কিন্তু নোটটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি নোট একদম তৈরি করে আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই ক্লাসটির পরে দিয়ে দেবো। এখন দেখো যে ইউরোপীয় আদালত, ঠিক আছে, তাহলে এই ইউরোপীয় আদালত কিন্তু গঠন করা হয়েছে, যার কি কাজ হবে যে এই ইউরোপীয় আদালত ইউরোপীয় ইউনিয়নের যে আইন কানুন তার ব্যাখ্যা করবে। ইউরোপীয় আইন কানুন নিয়ে যদি কোনো একটা 27টি রাষ্ট্র আছে, তাহলে কোনো একটা রাষ্ট্রের মধ্যে যদি কোনো আইন নিয়ে যদি কোনো ব্যাখ্যাতে অসুবিধা হয়, জটিলতার সৃষ্টি হয়, তাহলে এই ইউরোপীয় যে আদালত আছে সেই যে আইনের ব্যাখ্যা সেটা প্রদান করবে। ঠিক আছে, জটিলতা দূর করে দেবে। নেক্সট আছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। এই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কি করে যে একটা যে ইউরো যে আছে না, একটা কারেন্সি, ইউরোপীয় ইউনিয়নের একটা নির্দিষ্ট অভিন্ন কারেন্সি বা মুদ্রা আছে যার নাম ইউরো, এটাকে পরিচালনা করে। অর্থনৈতিক যাতে স্থিতিশীলতা বজায় থাকে এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মধ্যে, তা দেখা কিন্তু এই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কাজ। নেক্সট হচ্ছে যে ইউরোপীয় হিসাব নিরীক্ষা আদালত। এই ইউরোপীয় হিসাব নিরীক্ষা আদালতের কাজ হচ্ছে যে এই যে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র, সেই সদস্য রাষ্ট্ররা এই ইউরোপীয় ইউনিয়নের তহবিলে টাকা দিচ্ছে আর যে টাকা দেয় এবং তা ব্যয়ও করে, তাই না? সমস্ত সদস্য রাষ্ট্র টাকা দেয় এই ইউরোপীয় ইউনিয়নকে ভালোভাবে পরিচালনা করার জন্য, এবং তা কোথায় কোথায় ব্যয় হচ্ছে তা সঠিকভাবে নিরীক্ষা করার জন্য কিন্তু এই ইউরোপীয় হিসাব নিরীক্ষা আদালত থাকে, আর যার মধ্যে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র থেকে একজন একজন করে ব্যক্তি থাকে, আর যাদের কার্যকাল 6 বছর। ঠিক আছে, এবার দেখো যে এই ইউরোপীয় ইউনিয়নের সাফল্য কতটা, এই ইউরোপীয় ইউনিয়ন একটা আঞ্চলিক সংগঠন হিসেবে সফলতা অর্জন করতে পেরেছে। এই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। এরপরে যে ইউরোপে অর্থনৈতিক দিক থেকে যে এতটা পিছিয়ে ছিল যেই দেশগুলি, আর সেই দেশগুলি কীভাবে একত্রিত হয়ে তাদের অর্থনৈতিক পুনর্গঠন করে এবং একটা ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে একটা বিশ্বের বলতে পারো একটা শক্তিশালী অর্থনীতি, ঠিক আছে, একটা ইকোনমি হয়ে দাঁড়িয়েছে, এবং সেখানে কিন্তু বর্তমানে যে দীর্ঘমেয়াদী একটা শান্তি এবং স্থিতিশীলতা বর্তমানে এখনও বজায় আছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তাহলে এটাই কিন্তু প্রমাণ করে যে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা কতটুকু। নেক্সট হচ্ছে যে অভিন্ন বাজার ব্যবস্থা। তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলি তাদের মধ্যে একটা অভিন্ন বাজার ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, কীভাবে যে একটা নির্দিষ্ট কারেন্সি ইউরো তৈরি করা হয়েছে, আর যেটাকে পরিচালনা করে কে? সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, তাই না? আর একটা দেশ থেকে অন্য দেশে যে বাণিজ্য চলে সেখানে মুক্ত বাজার অর্থনীতি করা হয়েছে। তাহলে এটা আরেকটা সফলতা। নেক্সট হচ্ছে নাগরিক সুবিধা। তাহলে ইউরোপীয় নাগরিকত্ব প্রবর্তনের পর কিন্তু নাগরিকদের অনেক সুবিধা হয়েছে। কেমন কেমন সুবিধা? যে ইউরোপীয় নাগরিকত্ব অর্থাৎ তুমি যদি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশের নাগরিক হয়ে থাকো তাহলে তোমার অনেক সুবিধা। 1 নম্বর তো তুমি সেই দেশ থেকে অন্য দেশে শিক্ষার জন্য, ব্যবসার জন্য, যে কোনো কাজে যেতে পারো, কোনো ভিসা প্রয়োজন হবে না। যেমন আমি এখন ওয়েস্ট বেঙ্গলে থাকি, পশ্চিমবঙ্গে থাকি, এখন আমি শিক্ষার জন্য বা কোনো কাজের জন্য আমি মহারাষ্ট্রে যাব বা গুজরাটে যাব, আমার অতটা প্রবলেম হবে না, হবে। কিন্তু এখন যদি আমি চলে যাই আমেরিকাতে বা আমি চলে যাই ফ্রান্সে, তাহলে আমার কিন্তু অনেক ঝামেলা হবে, কারণ ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, তাও আমি ভিসার চান্স পাবো কি না, সেই দেশে কাজ করার সুযোগ পাবো কি না, একটা সমস্যা দেখা যায়। কিন্তু যেহেতু আমি পশ্চিমবঙ্গে আছি, আমি বিহারে বা কি গুজরাটে বা মহারাষ্ট্রে যেতে পাবো, এখানে কোনো কিন্তু আমাদের কি লাগছে না যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে যেমন আমাদের কোনো ভিসার প্রয়োজন হয় না, ঠিক তেমনই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যেও সেম অবস্থা। এক দেশ থেকে অন্য দেশে গেলে কোনো ভিসার প্রয়োজন হয় না, মানুষের গমনাগমন চলছে। যেমন আমাদের দেশের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ গমনাগমন চলছে, কোনো রকম বাধা নেই, ঠিক তেমন সেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে সেরকম গমনাগমন চলছে।
নাগরিকদের, এবং সেই নাগরিকদের ইউরোপীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ইউরোপীয় নাগরিকরা সেখানে ভোট দিতে পারে, তারা সেখানে একটা উন্নত জীবনযাপন করছে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু বলা হয়েছে যে নাগরিক সুবিধা অনেক, তাহলে এটা একটা সফলতা। নেক্সট হচ্ছে যে আন্তর্জাতিক মর্যাদা ও প্রভাব। বর্তমানে বিশ্বের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে 27টি দেশ আছে, ডেভেলপ কান্ট্রি, উন্নত দেশ, একটা শক্তিশালী অর্থনীতির সৃষ্টি হয়েছে, বাজার অর্থনীতির সৃষ্টি হয়েছে সেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে, যা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে টক্কর দিতে পারবে, এতটা শক্তিশালী ইকোনমি। বোঝা গেল? বিশ্বের মধ্যে ইকোনমি সবথেকে বড় অর্থনীতি কার? আমেরিকার। সেকেন্ডে বলা যায় যে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশ মিলে, 27টি দেশ মিলিয়ে। বুঝা গেল? তাহলে এই যে ইউরোপীয় ইউনিয়ন, এটা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে কূটনীতি, তার মাধ্যমে, ঠিক আছে, বিশ্বের মধ্যে কিন্তু প্রভাব এবং তার যে মর্যাদা বর্তমানে বিশ্বের মধ্যে, সেটা কিন্তু অনেক, ঠিক আছে। তাহলে এটা বলা যায় যে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একটা আঞ্চলিক সংগঠন রূপে অনেক সফলতা অর্জন করেছে, ঠিক আছে। তাহলে এই ছিল ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে সমস্ত আলোচনা। আর শেষে এটাই বলা যায় যে তোমরা একটা নীতি কথা শুনেছো যে একতাই বল। শুনেছো তোমরা? একতাই বল, এটা এই ইউরোপীয় ইউনিয়নের কাহিনী শুনলে বোঝা যায় যে কীভাবে ইউরোপের দেশগুলি একত্রিত হয়ে তারা একসঙ্গে কীভাবে তারা একটা শক্তিশালী একটা ইউনিয়ন গঠন করেছে, ইউরোপীয় ইউনিয়ন, তাই না? তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে একবার বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, 4 মার্কসের। তারপরে মিলন চুক্তি বা মার্জার ট্রিটি কি, এটা আসতে পারে। তারপরে ব্রেক্সিট কি বা ব্রেক্সিটের দুটি কারণ লেখো। তারপরে আসতে পারে মাস্ট্রিক্ট চুক্তি কি, 2 মার্কসের, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য কি, 4 মার্কসের, বা ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য লেখো, 2টি, 2 মার্কসেরও আসতে পারে। আর ইউরোপীয় ইউনিয়নের সফলতা লেখো, এটা 4 মার্কসেরও আসতে পারে, আবার 2 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে। কী কী কোশ্চেন বলে দিলাম। তারপরে আবার যখন আমি সাজেশন ভিডিও আনবো, এই দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, তখন তো তোমাদেরকে বলেই দিব যে কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সার্ক সম্পর্কে, ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সেই যে সার্ক, যার মধ্যে 8টি দেশ আছে, সেই সংগঠন, ঠিক আছে, সেই আঞ্চলিক সংগঠনের সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে তোমরা যদি এই ক্লাসের নোট চাও, ঠিক আছে, পুরো 4/7 নোট চাও, 249, ঠিক আছে, 249, মাত্র 249 টাকায় তোমরা কিন্তু আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে। সমস্ত 4th সেমিস্টারের নোট তোমরা পেয়ে যাবে, আর ক্লাস তো ইউটিউবে ফ্রি পাচ্ছই, ঠিক আছে। তাহলে তোমরা যদি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে অবশ্যই মেসেজ করবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।